হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা হচ্ছে আমার মামা আর আমি কীভাবে খেলা করতাম সেটাই তোমাদেরকে শোনাবো। তো প্রিয় বন্ধুরা, কানে হেডফোন লাগিয়ে ফাটাফাট বসে পড়ো আমার গল্পটি শোনার জন্য। একদম টানবে না, পুরো গল্পটি শুনবে, কারণ পুরো গল্প না শুনলে বুঝতে পারবে না। তো চলো শুরু করি গল্প। প্রিয় বন্ধুরা, আমি ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে আমি শহরের কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি লাভ করব এবং আমি খুব ভালো একটি চাকরি করব। এখন আমার মা, খালা এবং মামা, আমার হচ্ছে দুই মামা, আর হচ্ছে আমার মারা হচ্ছে তিন বোন। তো আমার দুই খালা হচ্ছে বিয়ে হয়ে গেছে অনেক বড় বড় ঘরে তাদের। তারা থাকে হচ্ছে দুজন দেশের বাইরে, একজন থাকে কানাডায়, আরেকজন থাকে লন্ডনে। তো তারা দেশে তো তেমন একটা আছে না, 8-10 বছর পর পর হয়তো এক একবার করে আসে। আর হচ্ছে আমার দুই মামার মধ্যে এক মামা ছিল আমেরিকা, আর সবার ছোটো মামা ছিল দেশে, যে শহরে একটা আস্ত বাড়িতে একা একাই থাকতো। একমাত্র আমাদের ফ্যামিলিটাই ছিল একটু নর্মাল ফ্যামিলি। এটার পেছনে কারণ আছে। আমার বয়স যখন 17 বছর চলছিল, আমার বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপরে পুরো সংসারটা মার উপরেই এসে পড়ে। আমরা দুই বোন, আমার এক বোন বাড়িতেই এখনও স্কুলে লেখাপড়া করছে, কারণ বাবা যখন চলে যায় তখন আমার ওই বোনের বয়স ছিল মাত্র 1.5 বছর। সে যাই হোক প্রিয় বন্ধুরা, তো মা ছোটো মামার সঙ্গে ফোনে কথা বললো। আমার ছোটো মামা সবার আদরের ছিল। আমার ছোটো মামার নাম ছিল রাসেল। তারপর মা খুলে বলল যে ইয়াসমিন তো ওখানে যেতে চাচ্ছে, এখন কি করব বল, ওর জন্য একটা মেসের ব্যবস্থা করে দিতে পারবি, বা কোনো হোস্টেল বা সিঙ্গেল একটা বাসা? তখন ছোটো মামা বলল, এটা কি বলো তুমি, এটা কি কোনোভাবে সম্ভব আপু? আমার এত বড় বাড়ি আছে, আমি এখানে একাই বসবাস করি। ইয়াসমিন কেন এখানে ওখানে থাকতে যাবে? ও আমার এখানে থাকবে। ব্যাস, আর কোনো কথা নেই। আমি চলে আসলাম বাস স্ট্যান্ডে। নামতে দেখি মামা মোটরসাইকেল নিয়ে একদম রাজা বাদশার মতো দাঁড়িয়ে আছে। বাস ব্যাগটা নিয়ে বললো, নে উঠে বস। আমিও তো একদম হাসতে হাসতে দু পা দুদিকে দিয়ে বসে পড়লাম। মামা বলল, কী রে, মেয়ে মানুষ এভাবে বসতে আসছে, দুই পা এক সাইডে দিয়ে বস। আমি বললাম, মামা আমার না ভয় করে, আমি ওই এভাবে বসতে পারি না, এইভাবেই ভালো লাগে আমার। বললো, আচ্ছা ঠিক আছে চল, আগে একটা রেস্টুরেন্টে যাব। আমি বললাম, রেস্টুরেন্ট কেন, বাসায় খাবার খাবো না? মামা আমাকে বলল, বোকা মেয়ে, আমি ব্যাচেলার, আমার রান্না তো তেমন একটা মজা হয় না, চল বাসায় পরে খাবি, এখন রেস্টুরেন্টে যাই। সেখান থেকে আমি মামার সঙ্গে খুবই ফাইন একটা রেস্টুরেন্টে চলে গেলাম। মামা আমাকে মজার মজার খাবার খাওয়ালো। খাওয়ার পর আমরা সেখানে কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে সোজা বাড়িতে চলে আসলাম। মামা আমাকে বলল, নে বাড়িটা কেমন হলো বল। আমি চারিদিকে ঘুরে 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 দেখলাম, বাড়ি তো খুবই সুন্দর। এই বাড়িতে আসা হয়নি কেন, মামা এই বাড়িটা নতুন নতুন করেছে। 5 তলা একটা বিল্ডিং, এত সুন্দর। পুরো একটা ফ্ল্যাটে মামা নিজেই একা একা থাকেন, আর সবগুলো ফ্ল্যাটে ভাড়াটিয়া থাকেন। যাই হোক প্রিয় বন্ধুরা, আমি আসলাম, এসে দেখি বাড়ি তো বেশ সুন্দর, কিন্তু ঘরবাড়ি বড্ড এলোমেলো। মামা করে অফিসে চাকরি, বেসরকারি একটা কোম্পানিতে, সে বেশ বড় একটা অফিসার, তার স্যালারিও অনেক টাকা। আগে থেকেই মামার সঙ্গে আমার সঙ্গে অনেক কথা হতো, আমরা তো অনেক ফ্রি ছিলাম। যাই হোক, এসেই বাস বকবক বকবক করতে থাকলাম আর ঘর দৌড় গোছাতে থাকলাম। আমার রাসেল মামা আমাকে বলো, পাগলি, আসতে না আসতেই শুরু করে দিয়েছে, বল কোন রুমটা তোর পছন্দ। মামা যে রুমটাই থাকতেন, মানে ফ্ল্যাটটার মধ্যে থাকতেন, সেটাতে 4-4টা রুম ছিল, আর ডিং তো ছিল, ডাইনিংও ছিল, অনেক সুন্দর সুন্দর স্পেস, যেন পুরো সাজানো একটা বাগান। এটা দেখে আমার না অনেক ভালো লাগলো। আমি শখে শখেও পুরো বাড়িটা সাফ করতে থাকলাম। তারপরে মামা
তার গা থেকে শার্টটা খুলে বললো আমি একটু ফ্রেশ হয়ে আসি। মামার দিকে তাকাতেই দেখলাম মামা আর আগের মতো নেই। মামা তো এখন সেই উঁচা লম্বা ফর্সা ধবধবে, হ্যাঁ, দেখতে দারুণ স্মার্ট লাগছে মামাকে। আমি না অপলক দৃষ্টিতে চেয়ে থাকলাম। তারপরে মামা বাথরুমে চলে গেল, আমাকে বললো দেখ না টাওয়ালটা আছে, আমাকে টাওয়ালটা দে, ওখানে ডিঙ্কেই পাবি। তখন আমি ডিঙ্ক থেকে টাওয়ালটা দিলাম, ভেজা হাতটা বের করে টাওয়ালটা নিল। যাক, আমি এই ফাঁকে পুরো বাড়ি ঘর ছাপ করছি। এমন সময় আমার মামা যে ঘরে থাকেন উনি ওই ঘর বালিশটা সরাইতে দেখলাম সেখানে অনেক কয়েকটা বই আছে। তো বইগুলো পড়লাম আমি। পড়তে দেখলাম কেউ মা সব কয়টাই খেলার বই। আমার না খুবই ভালো লাগছিল। তো আমি মনের সুখে দাঁড়িয়ে সমস্ত কাজকাম ফেলে বইগুলো পড়ছিলাম। পড়ে যেভাবে ছিল ওইভাবে রেখে দিলাম, যাতে করে মামা কোনো কিছু বুঝতে না পারে। যাকে তারপর আমি সেখান থেকে চলে আসলাম। আসার পর নিচে রান্নাঘর ছিল, সেখানে আমি সবগুলো জিনিসপত্র উলট পালট হয়েছিল সবটাকে ঠিকঠাক করে নিলাম। এতেই মামা বের হয়ে আসলো। আমি মামাকে ফাটাফাট করে একটু কফি বানিয়ে দিলাম, কারণ মামার কিচেনে কোনো কিছুর কোনো কমতি ছিল না। পরের দিন থেকে মামা যখন অফিসে যাবে আমি মামাকে খুব সুন্দর করে টিফিন করে দিতাম এবং যখন যেটা লাগবে সব কিছু করে দিতাম। মামা আমার এমন কাজে অনেক খুশি হয়ে গেল। আর আমিও ইউনিভার্সিটিতে যাওয়া আসা শুরু করে দিলাম। ওখানে কোচিংও করতে লাগলাম। কাজের সমস্ত ফাঁকে আমি এগুলা করতে থাকি। তো আগেভাগে ছুটি হয়ে যায়, আমি তো একাই বাড়িতে থাকি। আমার তো কোনো মতেই ভালো লাগতো না, সবসময় কি আর বই নিয়ে থাকা যায়। তারপরে যতক্ষণ মামা না আসতো বাড়িতে এদিক ওদিক ঘুরতাম বই হাতে করে নিয়ে মামা আসলে ব্যাস মামার সঙ্গে গল্প করতে থাকতাম। একদিন ছুটির দিন ছিল, আমি আর মামা বেঞ্চে বসে সোফা টিভি দেখছিলাম। হঠাৎ করে কলিং বেল বেজে উঠতে আমি দৌড়ে যেয়ে দরজাটা খুলে দিলেই দেখলাম অপোজিট থেকে একজন মহিলা বলল, বাড়ির ভিতরে আসবো, কেমন আছেন? ও ভাইয়া ভালো আছেন? মামাকে এমনি বলছে, আমাকে বলছে ভাবি আপনি ভালো আছেন? আপনাদের কত বড় বাড়ি, কিন্তু বাচ্চা কাচ্চা তো দেখছি না। ও আপনারা এখনও বাচ্চা কাচ্চা নেননি, বুঝতে পেরেছি। আপনারাও মনে হয় ওই যে এক প্রকার আছে না, যে শরীরচর্চার লাইফটাকে পরিপূর্ণভাবে এনজয় করতে চায়। বাচ্চা কাচ্চা নিলে তো শরীরের গঠন বেশ কিছু নষ্ট হয়ে যাবে। এই জন্য বোধহয় আপনারাও নিতে চাচ্ছেন না বা নেননি, তাই না? নিয়ে নেবেন, বাচ্চা কাচ্চা কিন্তু নেওয়া দরকার আছে। এই কথা না শুনেই মানে উনি এমনভাবে কথা বলছে যেন ওনার মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে যে কেউ কিছু বলবে সেরকম কোনো অপশন উনি দিচ্ছেনই না। ওনার এই কথা শুনে আমি না লজ্জা পেলাম। একবার মামার দিকে তাকাচ্ছি, একবার ওনার দিকে তাকাচ্ছি। এমন সময় টিভিতে একটা মুভি চলছিল, সেই মুভির মধ্যে দৃশ্য চলে আসলো তা দেখার মতো। মামা ওনাকে দেখে ওই দৃশ্যটা একটু চেঞ্জ করে দিল, অন্য আরেকটা মুভি লাগিয়ে দিল। যাক, উনি বসলেন। আমি ওনাকে বারবার বলার চেষ্টা করছি বিষয়টা ওই রকম না, কিন্তু উনি শুনলে তো ওনাকে বলবো। উনি ওনার মতো বকবক করতে আছে। এমন সময় ওনাকে ডাকছে আর উনি উঠে চলে গেল। তারপরে মামা বলল, যা দরজাটা লাগিয়ে আয়। আমিও যে দরজাটা লাগিয়ে আসলাম। তারপরে মামা আমাকে বলল, কী রে, কী বলে গেল শুনলি? আমি বললাম, হ্যাঁ তুমিও শোনো না, কী বলে গেল? মামা বলল, ছাড় বস, মুভি দেখছিলাম মাটি করে দিল। তারপরে আমরা বসে আবারও মুভি দেখতে থাকি খুবই আনন্দের সাথে। মামা আমাকে বলল, তুই বেশ কিছুদিন হলো এসেছিস, তোর লেখাপড়া কেমন চলছে? বললাম, খুবই ভালো। আসলে তোকে একটু শহরটা ঘুরিয়ে দেখাবো, হচ্ছেই যে না। আমি বললাম, তার আর কোনো কাজ নেই, শহরে আর কোথায় ঘুরতে যাব বলো? শহরে আছে কি, এই তো পার্ক টার্ক, এই তো। আমার ওসবে যাওয়ার একদম ইচ্ছে নেই, কারণ আমি গ্রামে থাকা মেয়ে। গ্রামটাকে ঘুরে এত পরিমাণ দেখেছি যে আসলে আমার আর ঘোরার মতো কোনো মুডই নেই। বললো, ঠিক আছে, আজকে আমি তোকে শপিংয়ে নিয়ে যাই, চল। তো মামা আমায় শপিংয়ে নিয়ে গেল।
তখন প্রায় দুপুর পার করে ফেলেছিল। আমরা বিকেলের দিকে শপিংয়ে বের হলাম। মামা আমাকে নিয়ে যে অনেক সুন্দর সুন্দর স্টাইলি কিছু ড্রেস কিনে দিল। তারপরে কলেজে যাবার জন্য বেশ কিছু নতুন নতুন জুতো, ব্যাগ, পার্স এগুলো কিনে দিয়েছে, যাতে আমি এক এক দিন এক একটা ব্যবহার করতে পারি। তারপরে আবারও ওই রকম করে বসে আমি এলাম। আমার মামা আমাকে বললেন, কী রে, তুই এক সাইডে পা দিয়ে বসা আর শিখবি না? না, আমি বললাম না, শিখতেও চাই না, কারণ আমার অনেকটা ভয় করে। এই বলে আমরা সেখান থেকে অনেক বড় একটা কফি শপে যাই। সেখানে আমরা কফি খাই। কফি খেয়ে আমরা বাড়ির দিকে আবারও রওনা হই। খুবই তাড়াতাড়ি চলে এলাম। আসার পরে মামা বলল, কালকে তো আবার অফিস আছে, তোকে ইউনিভার্সিটিতে যেতে হবে, তো আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। আমি বললাম, ঠিক আছে মামা, তোমার ক্লান্ত লাগলে তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো, কিন্তু আমার পড়া আছে, আমাকে পড়তে বসতে হবে। বললো, আচ্ছা ঠিক আছে। এই বলে মামা ঘরে চলে গেল। আমিও ঘরে গেলাম। যাওয়ার পরে আমরা সবাই ফ্রেশ হয়ে যার যার ঘরে, শেষে আমি বই পড়ছিলাম। এমন সময় মনে হলো যে দুধ দেয়নি। তুরান্ত উঠেছে দুধের গ্লাস নিয়ে মামার ঘরে যেতে যা দেখলাম তা দেখে তো আমার চোখ একদম আটকে গেল। দেখলাম মামা খুব সযত্নে মোবাইলে তাকুম তুকুম দেখছিল। সেটা খুবই স্টাইলিং ছিল, দেখে যে কারোই ইচ্ছে করবে। এটা দেখে আমি দরজার বাহির থেকেই আমার মনের মধ্যে অজানা ইচ্ছে ভাসতে থাকলো। ইচ্ছে অনেক অনেক ইচ্ছে ছিল, কিন্তু কি করব। অন্যদিকে মামা খুবই খুবই ব্যস্ত ছিল। সে কাজ করছিল, ঘেমে একদম অস্থির হয়ে গিয়েছিল। আমি তার সামনে কিভাবে যাই? তারপরেও দরজার ভিতরে যেহেতু ঢুকে গিয়েছিলাম, দরজা থেকে বের হতেই সত্যিই দরজায় একটু শব্দ হয়, আর আমার মামা আমার উপস্থিতি বুঝতে পেরে যায়। তারপরে সে তার কাজটাকে কিছুক্ষণের জন্য অফ করে দিল। দেওয়ার পরে আমাকে বলতেছে, আয় ভিতরে আয়। আমি সোজা চলে গেলাম। বললে, কখন এলি? আমি বললাম, এসেছি তো প্রায় অনেকক্ষণই হয়ে গেল, কিন্তু তুমি ব্যস্ত বলে তোমাকে আমি ডাকিনি। এই যে তোমার জন্য আমি এই দুধের গ্লাসটা নিয়ে এসেছি, তুমি দুধটা খেয়ে নাও। পরে মামা দুধের গ্লাসটা নিল। নেওয়ার পরে সে দুধটা পরিপূর্ণভাবে খেয়ে ফেললো। তারপরে বলছে, গ্লাসটা ওখানে রেখে দে আর এখানে আয়। আমি গ্লাসটা টেবিলের উপরে রাখলাম। রাখার পরে মামাকে বললাম, একা একা এত কষ্ট করছো কেন? সে আমায় উত্তরে বলল, একা একা কষ্ট করবো না তো কী করব, দুজন আবার কোথায় পাবো? আমি বললাম, আমাকে বললেই তো পারতে, আমি কি এখনও ছোট আছি? বারে সবটাই শেয়ার করো, আর এটা শেয়ার করতে পারো না? দুজন মিলে কাজ করলে তো কষ্টই হতো না, বরঞ্চ আরও সব কিছু সহজ হয়ে যেত। এই কথা শুনে মামা আমাকে বলল, তাই? তাহলে তো আর কোনো কথাই নেই, আয় মিলেমিশে আমরা বাড়ির কাজটা সম্পূর্ণ করি। সেদিন মামার সাথে কাজ শেখার বিষয়টা আমার ফার্স্ট দিন ছিল, তাই আমি মামার সাথে খুব মনোযোগ দিয়ে কাজ শিখতে থাকি, আর মামাও আমাকে খুব ভাবে কাজগুলো শেখাতে থাকে। প্রথমে আমাকে বলল, শোন, এই পিলুটাকে খুব সযত্নে ঘষা মাজা করবি। আমি বললাম, অবশ্যই করব। দেখো, আমি আস্তে আস্তে খুব সুন্দর করে যত্ন সহকারে পিলুকে ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করছি। দেখো তোমার পছন্দ হয় কি না, তুমি আনন্দ পাও কি না। তখন আমি বাস পিলুকে ঘষা মাজা শুরু করে দিলাম। পিলু তো একদম এতটাই খুশি কি বলবো। মামা আমার কাজ দেখে অত্যন্ত খুশি। তারপরে সে ওয়ালের এদিক ওদিক একদম গোড়া থেকে শুরু করে একটু একটু করে মাজতে 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 ঘষতে ঘষতে খুব সুন্দরভাবে একদম চকচকা বানিয়ে ফেললো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমার প্রিয় বন্ধুরা। ওয়ালের এপিঠ ওপিঠ, তারপরে সেই ওয়ালের মধ্যে কত সুন্দর সুন্দর দুটো লকেট, যে লকেটগুলোকে মামা খুবই সযত্নে আস্তে আস্তে খুবই যত্নের সাথে মেজে মেজে ঘষে ঘষে পরিষ্কার করছিল। তাতে করে আমি অনেক অনেক আনন্দিত ছিলাম, কারণ মামার এই কাজ শেখানোর যে বিষয়টা ছিল সেটা এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যা দেখে যে কেউই আনন্দিত হবে। তো প্রিয় বন্ধুরা,
এইভাবেই যখন আমাদের ঘষাঘষি কাজ শেষ হয়ে গেল, তখন তো এবার চারো সাইডে ঘরের মধ্যে মাঝখানের ফ্লোরটা থেকেও তো এবার পরিষ্কার করতে হবে, তাই না? তো যাক, পিলুকে দিয়ে ঘরের মেঝেটা খুব সুন্দর করে পরিষ্কার করা শুরু করলো। তো এত সুন্দর করে পরিষ্কার করা শুরু করলো, কি আর বলবো তোমাদের। খুব সুন্দর করে চারোদিকে ঘুরিয়ে 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 মুছে মুছে পরিষ্কার করছিল। মানে কি বলবো, অসম্ভব সুন্দর তার কাজের প্রত্যেকটা স্টেপ। যাই হোক, তারপরে প্রায় প্রথম যখন শুরুটা হলো কাজের, তখন তো যেহেতু এর আগে আমি কাজ কখনো শিখিনি, একটু তো সমস্যা হচ্ছিল। তারপরে ঠিক আর কোনো সমস্যা হয়নি। আমরা খুবই দক্ষতার সঙ্গেই দুজন মিলে বাড়ির কাজ সম্পূর্ণ করলাম। আমাদের সময় লেগেছিল ৫-০ মিনিট। যাই হোক প্রিয় বন্ধুরা, তারপর থেকে মামা আর আমি রোজ বাড়ির কাজ মিলেমিশে করতাম। এভাবে আমি ওখানে টানা ৫টা বৎসর ছিলাম। থাকার পর আমরা প্রতিদিন মন ছেড়েই, ভালো লাগলেই একে অপরকে কাজ করতে অনেক সাহায্য করতাম এবং সেটা পরিপূর্ণও করতাম। তো ৫ বছর চলে যাওয়ার পর এর মধ্যে তো অনেক কিছুই হয়েছে। তো বাড়ি থেকে আমার বিয়ের কথা বলল, কিন্তু বিয়ের ইচ্ছে একদম আমার নেই। কারণ মামা আর আমি বাড়িতে যে কাজ করি তা নিয়েই আমরা অনেক ভালো আছি, বিয়ের দরকারটা কি। কিন্তু আমার মা আমাকে বলল, প্রত্যেকটা মেয়েকে বিয়ে করে পরের বাড়িতে যেতে হবে। আমি একদম বিয়ে করতে চাই না, জোর জবরদস্তি করছিল। পরে আমি কাউকে কিছু না বলে একটা চাকরি নিয়ে নিই, আর একটার পর একটা অজুহাত দেখাই এবং বিয়ে শাদী থেকে একদম নিজেকে অনেক দূরে রেখে দেই। আমি আজ পর্যন্ত বিয়ে করিনি। কী করে করব? আমি যে মামাকে ভুলতেই পারি না। মাঝে মাঝে মামার সঙ্গে আমি দেখা করি, যদিও এখন আর মামার সঙ্গে থাকি না। তবে হ্যাঁ, মামাও কিন্তু আর বিয়ে শাদী করেননি। আমরা এভাবেই আছি। তো যাক প্রিয় বন্ধুরা, গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার প্রত্যেকটি গল্প কেবলমাত্র তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। ঠিক আছে, ইউটিউবের অনেক কড়া নিয়মকানুন থাকার কারণে তেমন কিছু খুলে বলতে পারি না, তোমরা অবশ্যই বুঝে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো নতুন গল্পের সঙ্গে। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।